তাহলে এত যে সমস্যা, যে ব্যবস্থার মধ্যে, যে ব্যবস্থা পৃথিবীর কোথাও পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়নি, তাহলে সেই ব্যবস্থা নিয়ে আমাদের এত আলাপ করার প্রয়োজনীয়তা কি, বা সেই ব্যবস্থা কেন এখনো আমরা চাই বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হোক? আমি এর পেছনে দুইটি উক্তি আপনাদের সামনে উপস্থাপন করব। একটি হচ্ছে জগৎ বিখ্যাত মানবিকতা এবং ন্যায় বিচারের প্রতীক খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি ছিল। তিনি একজনকে বলছেন, হে আমর, তুমি কবে মানুষকে দাস বানিয়ে ফেললে? অথচ তার মায়েরা তাদেরকে স্বাধীন সন্তান হিসেবে জন্ম দিয়েছে। একই ধরনের উক্তি আবার অলমোস্ট ১,৫০০ বছর পরে এসে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী রুশো বলেন, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি তাকে শৃঙ্খলাবদ্ধ দেখতে পাচ্ছি। আমি এই দুইটা উক্তি কেন আপনাদের সামনে উপস্থাপন করলাম? তার কারণ হচ্ছে, দেখেন, একজন প্রায় ১,৫০০ বছর আগের, একজন প্রায় ১,৫০০ বছর পরে, কিন্তু তাদের যে চাহিদা, তাদের যে বর্ণনা, সেটা কিন্তু আসলে এক, সেটা হচ্ছে মানুষের স্বাধীনতা। তাহলে আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে মানুষের স্বাধীনভাবে বাস করা, স্বাধীনভাবে তার ক্ষমতাকে প্রয়োগ করার আদম্য ইচ্ছা। সেই ইচ্ছাকে নানা তন্ত্র মন্ত্রের মাধ্যমে মূলত চাপিয়ে রাখা, দমিয়ে রাখা হয়েছে, এবং এই ইচ্ছাটা মূলত মানুষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় খুব দুর্বলভাবে হলো, খুব অল্প পরিসরে হলো প্রয়োগ করার সুবিধা পায় বা সুযোগ পায়। আর এই কারণেই বর্তমান বিশ্বে গণতন্ত্রতে এত সমস্যা থাকার পরও গণতন্ত্র একটি জনপ্রিয় শাসন ব্যবস্থা। তবে বাস্তবতা হচ্ছে, গণতন্ত্র এই মানুষের এই আদম্য স্বাধীন থাকার ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারেনি। এবং আরো সুনির্দিষ্টভাবে যদি আমি বলি, যে মানুষের ন্যায় বিচার প্রাপ্তি, স্বাধীনতা নিশ্চিতকরণ, তার মৌলিক অধিকার পূরণের সুনির্দিষ্ট কোনো নৈতিক ভিত্তি বা ব্যবস্থাপনাগত ভিত্তিও গণতন্ত্র রাখে নাই। তত্ত্ব তো যত সুন্দরই হোক, তার প্রায়োগিকভাবে গণতন্ত্র কিন্তু এই ধরনের সুবিধাগুলো প্রতিষ্ঠা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সুতরাং আমাদের যে আদম্য ইচ্ছা, স্বাধীনভাবে বাস করা, স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করা, কিংবা ন্যায় বিচারের যে প্রাপ্তির নিশ্চয়তা, সেগুলো আমরা ঠিক কিসের মাধ্যমে পেতে পারি? ঠিক কোন মতবাদ বা কোন ব্যবস্থাপনার মধ্যে আমরা সেই চাহিদাগুলো নিশ্চিত করতে পারি, সেটা আমাদেরকে এখনো খুঁজে দেখতে হবে। এখন আমি আপনাদের সামনে আমার মতামতটা পেশ করার চেষ্টা করব গণতন্ত্রের ব্যাপারে, এবং যে নতুন রাষ্ট্রকল্প বা নতুন আমরা কি চাই, কিভাবে নতুন রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে চাই, সেই ব্যাপারে আমি আমার মতামতটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার মতে গণতন্ত্র মন্দের ভালো। পদ্ধতিগত প্রায়োগিকভাবে গণতন্ত্রের অনেক ত্রুটি থাকার পরেও গণতন্ত্রই কেবল এখন পর্যন্ত মৌলিকভাবে খুব সীমিত পরিসরে হলেও মানুষের স্বাধীনতাকে প্রতিষ্ঠা করতে পেরেছে, এবং চরম পুলিশি রাষ্ট্র বা ফেসিবাদী রাষ্ট্র বা চরম স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের বদলে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা থাকে, বরং সেটা ভালো। তবে আমরা কিন্তু এই মন্দের ভালোতে থাকতে চাই না। আমরা চাই নতুন ভাবে রাষ্ট্রকল্প তৈরি করতে, রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে, যেখানে মানুষের যে আদিমতম ইচ্ছা, স্বাধীন থাকার ইচ্ছা, সেই ইচ্ছাটাকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমরা মূলত কি রাষ্ট্র চাই, বা কোন ধরনের মতামত আমাদের যে এই চাহিদাগুলো পূরণ করতে পারবে, সেটা আরেকটা ভিন্ন আলাপ। তবে আজকে আমি আলাপ করব আমরা আসলে কি চাই, বা আমাদের চাহিদাটাই। আমরা যদি আমাদের চাহিদাটাকে সুনির্দিষ্ট করতে পারি, তাহলে সেটা যে কোনো মতবাদ বা আদর্শের মাধ্যমেই আমরা বাস্তবায়ন করতে পারব। আমাদের যে প্রথম চাহিদা হচ্ছে, জনগণের মতামতের ভিত্তিতেই শাসক নির্বাচন করতে হবে, শাসক পরিবর্তন করতে হবে, এবং এটার জন্য একটা উপযুক্ত ব্যবস্থা তৈরি করতে হবে। এবং এই ব্যবস্থা তৈরি করতে গেলে যে আমাদের নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে, অর্থাৎ যে সকল নাগরিক ভোটের মান সমান, এই পুরো সিস্টেমটাকে নতুনভাবে রিথিঙ্কিং করতে হবে। এমন একটা ব্যবস্থায় আসতে হবে যেখানে প্রোপাগান্ডা ছড়িয়ে অসচেতন মানুষের ভোটকে কোনো দল কিনতে না পারে। শাসনতন্ত্র বা আইন তৈরি করার সময় একটা স্থির নৈতিক মানদণ্ডকে অনুসরণ করতে হবে। কখনোই সরকার বা সংসদের হাতে আমরা সমস্ত নীতি নৈতিকতাকে তুলে দিতে পারি না, যে সংখ্যাগরিষ্ঠতার জোরে যে কোনো নীতি নৈতিকতাকে যেন তারা চেঞ্জ করতে না পারে। গণতন্ত্রে যে সমস্যা ছিল একটা, যেটা হচ্ছে ব্যুরোক্রেসি। আমরা ব্যুরোক্রেসির সাথে টেকনোক্রেসিকে সংশ্লিষ্ট করতে চাই, যেখানে দখলকদের প্রয়োজনীয় জায়গায় পদায়ন করে আমরা রাষ্ট্রকে সুরক্ষিত করতে পারবো এবং সর্বোচ্চ ভালোটুকু আমরা প্রয়োগ করতে পারবো। রাষ্ট্রকে নাগরিক রাষ্ট্র বানাতে হবে, অর্থাৎ রাষ্ট্র যেন কোনো ব্যক্তি, দল বা কোনো আদর্শের না হয়, বরং রাষ্ট্র সবসময় চিন্তা করবে নাগরিক তার প্রাধান্য প্রথম থাকবে, অর্থাৎ মানুষের জন্যই রাষ্ট্র হবে, রাষ্ট্রের জন্য মানুষ হবে না। শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতেই কোনো আইন তৈরি করা যাবে না, বরং ব্যাপক মতামতের ভিত্তিতে ন্যায্যতা, নৈতিকতাকে মানদণ্ড ধরেই নতুন আইন বা নতুন নীতি পলিসি তৈরি করতে হবে।
জনগণের সকল পক্ষ, সকল বর্গ, সকল গোত্র, সকল বর্ণ যেন তাদের মতামত জানাতে পারে এরকম একটা সুনির্দিষ্ট চ্যানেল তৈরি করতে হবে। এটা যেন হয় না যেরকম বর্তমানে যে প্রতিষ্ঠিত আছে যে সংবাদপত্রের মাধ্যমে জনগণের তার মতামত প্রকাশ করে। আসলে আমরা এটা দেখেছি এটা একটা ব্যর্থ প্রচেষ্টা। আমাদেরকে এমন একটা প্রচেষ্টা তৈরি করতে হবে যেখানে জনগণের মতামত, অর্থাৎ জনগণের যে ভিতরে থাকা বিভিন্ন বর্গগুলো আছে সেই প্রতিটা বর্গের মতামত যেন সরকারের কাছে পৌঁছায়, এবং সরকার যখন কোনো আইন বা পলিসি তৈরি করে তখন যেন তার মধ্যে তার প্রতিফলন ঘটে। স্থানীয় সরকারকে এমনভাবে সাজাতে হবে যেন স্থানীয় সরকারের মাধ্যমে মূল সরকার বা যে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা যেন জনগণ, অর্থাৎ একদম রুট লেভেলে জনগণের চাহিদা বা মতামতকে নিতে পারে, এবং চাহিদা মতামতগুলো যেন সরকারের যে বৃহত্তর পলিসি নির্ধারণে প্রতিফলন করতে পারে। সুতরাং স্থানীয় সরকারকে এমনভাবে সাজাতে হবে যেন স্থানীয় সরকার মূল সরকারের একটি পার্ট হয়। কোনো আইন পাশ করার আগে সেটা কার কার জন্য ভালো হবে, কার কার জন্য খারাপ হবে, এই ব্যাপারটা খুব ভালোভাবে পর্যালোচনা করতে হবে যেন শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠর মতের জোরেই কোনো এমন আইন পাস না হয় যেটা মানুষকে বিপদে ফেলবে এবং মানুষের জন্য জীবন ধারণ করা কষ্টকর হয়ে যাবে। অর্থনীতিকে এমনভাবে স্বাধীন করতে হবে যেন অর্থনৈতিক গুটি কয়েক অলিগারের কাছে বন্দী না থাকে, বরং জনগণ স্বাধীনভাবে তার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, এবং এই অলিগাররা যেমন রাষ্ট্র পরিচালনায় বেশি প্রভাব ফেলতে না পারে তারও একটা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট ব্যবস্থা থাকতে হবে। দেশের একটি মৌলিক ভিশন সবার মতামতের ভিত্তিতে বা ব্যাপক জনমত যাচাইয়ের মাধ্যমে তৈরি করতে হবে যেন ভিন্ন কোনো দল ক্ষমতায় আসলেও সে ভীষণের বাইরে গিয়ে তারা রাষ্ট্রকে বিপদে ফেলতে না পারে বা জনগণের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্র পরিচালনা করতে না পারে। সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে প্রাতিষ্ঠানিকভাবে এবং সুনির্দিষ্টভাবেই তার প্রতিটি কর্মকাণ্ড যেন জবাবদিহিতার আওতায় থাকে তার ব্যবস্থা করতে হবে। এটা বর্তমান সময়ের যে আইন বা বিচার ব্যবস্থার মাধ্যমে যেভাবে আনা হয় এটা একটা ভঙ্গুর ব্যবস্থা। আমাদেরকে অবশ্যই একটা শক্তিশালী ব্যবস্থা খুঁজে বের করতে হবে যার মাধ্যমে আমরা সরকারের প্রতিটা কর্মকাণ্ডকে জবাবদিহিতার আওতায় আনতে পারবো। অর্থাৎ সরকার শুধুমাত্র রাষ্ট্রের সামরিক নিরাপত্তা ব্যতীত অন্য কোনো কিছুই যেন গোপন অভিসারে করতে না পারে সেই ব্যবস্থাটা সরকারকে নিশ্চিত করতে হবে। এতক্ষণ আমি আমার মতামতের ভিত্তিতে কিছু চাহিদা পেশ করলাম যেটা নতুন রাষ্ট্রকল্পে আসতে পারে। নতুন রাষ্ট্রকল্প যেটা গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে চেষ্টা করব, সেখানে এই মৌলিক ব্যবস্থাপনাগুলো থাকতে হবে। আমি কিন্তু এখানে কোনো ইজম বা মতামতের কথা বলিনি, আমি এখানে বলেছি ব্যবস্থাপনার কথা। অর্থাৎ মতামত যাই হোক, মতামত নিরপেক্ষভাবে আমাদেরকে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করতে হবে যার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রাপ্তিকে নিশ্চিত করতে পারি। তাহলে সেই নতুন রাষ্ট্রকল্প বা রাষ্ট্র ব্যবস্থাকে কি নামে পরিচয় করানো যায়? আমি তার একটি নাম দিয়েছি, আদল ও ইহসানের রাজনীতি। সামনে আপনাদের সাথে কথা হবে আদল ও ইহসানের রাজনীতির মৌলিক ভিত্তি এবং তার মৌলিক ব্যবস্থাপনা সমূহ। এবং আপনারাও আপনাদের মতামত জানাতে ভুল করবেন না, অবশ্যই আমাকে আপনার মতামত জানান। আমরা ব্যাপক মতামতের ভিত্তিতেই নতুন রাষ্ট্রকল্পকে তৈরি করব ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।